আজকে আমরা শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। সেজন্য সকাল সকাল একদম ব্যাগপত্র প্যাকিং করে ফেলেছি আর একদম সবাই রেডি হয়ে বসে আছি, সময় হলেই বের হয়ে যাব। সেজন্য আজকে সারাদিন কি করলাম সেটা নিয়েই আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সৌমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ট্রেন আর লেট হবে না সেটা তো হতে পারে না, যথারীতি আধা ঘন্টা লেট করে ট্রেনটা এসেছে। তবে আমাদের শ্রীমঙ্গল থেকে সিলেটে আসতে ট্রেনে কিন্তু তেমন একটা সময় লাগেনি। হোটেলের রুম আগে থেকেই বুক করা থাকাতে আমাদের সিলেট এসে তেমন ঝামেলায় পড়তে হয়নি। এসে সাথে সাথেই আমরা রুম পেয়ে গেছি। এটা ছিল একটা কানেক্টিং রুম। আমরা একটা ডাবল রুম নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা পাওয়া যায়নি দেখে এই কানেক্টিং রুমটা কিন্তু নিতে হয়েছে। আমরা একদম তাড়াহুড়া করে বের হয়ে গেছি ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে। তো ভোলাগঞ্জ সাদা পাথর শুনেছিলাম যে বন্ধ ঘোষণা করা হয়েছে কিছুদিনের জন্য, কিন্তু আমাদের ভাগ্য মনে হয় একটু ভালো, এসেই খবর পেলাম যে ভোলাগঞ্জ সাদা পাথর এখন যাওয়া যাবে। যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা নাকি উঠিয়ে নেওয়া হয়েছে। তো আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যেই যাচ্ছি। সামনে পিছনে ডানে বামে যেদিকেই তাকানো যায় শুধু চা বাগান আর চা বাগান। সে এক মনোরম দৃশ্য, সে দৃশ্য একবার দেখলে আর ভোলার নয়। আমরা প্রায় 30-35 কিলোমিটার জার্নি করার পরে এই যে সাদা পাথর যাওয়ার যে ট্রলার ঘাটটা আছে সেখানে এসেছি আর একটা ট্রলার রিজার্ভ করে নিয়েছি। এই ট্রলারে আমরা 4 জন আর আমাদের যে ট্রলারের ড্রাইভার থাকবে উনি, এই 5 জন আমরা সাদা পাথরের উদ্দেশ্যে যাচ্ছি। সামনে ভারতের মেঘালয় পাহাড় আর চারদিকে পানি, এর মধ্যে দিয়েই আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। আর পানি দেখলে তো আমার ছেলের একদমই মাথা ঠিক থাকে না। এই যে নৌকায় বসেও সে কিন্তু পানিতে হাত ভিজিয়ে নিল। আর আমরা সাদা পাথর এসে গেছি। এখান থেকে আমাদের অনেকটা পথ পায়ে হেঁটে তারপরে সামনে যেতে হবে। তো আশেপাশের পরিবেশ ছিল দেখার মতন, এটা ভাষায় বলে প্রকাশ করার মতন না। আর একটা হাসির বিষয় হচ্ছে, এখানে এসে এই সুন্দর সুন্দর পাথরগুলো দেখে আমার ছেলের কিন্তু একদমই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা। এই যে অলরেডি হাতে কিন্তু 2টা নিয়ে নিয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন পাথর সংগ্রহ করা আমার ছেলের একটা শখ। বাসায় কিন্তু অলরেডি বিভিন্ন ধরনের ছোট বড় পাথর আছে। আমি আজকে স্লিপার পরে বের হয়েছিলাম, কারণ আমি জানি যখন তখন পানিতে নামতে হবে। সামনে ভারতের মেঘালয় পাহাড় আর পায়ের নিচে নানান ধরনের পাথর, আর মেঘালয় থেকে বেয়ে আসা ঠান্ডা পানির ধারা, সে এক অপরূপ সৌন্দর্য যেটা ভাষায় বলে প্রকাশ করার মতন না। অলরেডি আমার ছেলে অনেকগুলো পাথর জোগাড় করে ফেলেছে, এগুলো সে অবশ্যই ঢাকা নিয়ে যাবে। আর আপনাদের ভাইয়ার অবস্থা দেখেন। এতদিন জানতাম প্রেম মানে না কোনো বাধা, কিন্তু আজকে তাকে দেখে মনে হচ্ছে পান মানে না কোনো বাধা। পরিস্থিতি যাই হোক না কেন পান তাকে খেতেই হবে। এই যে নিচে পানির স্রোত, আশেপাশে অসংখ্য মানুষ, বাচ্চাদেরকে সামলাতে হচ্ছে, এর মধ্যে পান কিন্তু সে বানিয়ে খেয়েই নিচ্ছে এক ফাঁকে। ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য এত সুন্দর, এখানে 1 মাস থেকে এই সৌন্দর্য উপভোগ করলেও আমার মনে হয় উপভোগ করা শেষ হবে না। কিন্তু আমরা এখানে বেশিক্ষণ সময় ব্যয় করতে পারিনি, কারণ আমাদের আরও কয়েকটা স্পটে ঘুরতে হবে আজকে, যেহেতু হাতে সময় কম। সেখান থেকে আবার অনেকটা পথ সিএনজিতে জার্নি করে আমরা এই যে রাতারগুল ঘোরার জন্য একটা নৌকা ভাড়া করে নিলাম। এখানে একটা বিষয় আমার কাছে খুব অবাক লেগেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা স্পটে যাওয়ার জন্য সিএনজি ভাড়া করে তো যেতেই হয়, সেখান থেকে আবার প্রত্যেকটা স্পটে যাওয়ার জন্য বোট অথবা ট্রলার ভাড়া করে তারপরে যেতে হয়। তো আমরা রাতারগুলে এসে পৌঁছাতে একদম সন্ধ্যার আগের সময় হয়ে গিয়েছিল। তো সন্ধ্যা হতে মনে হয় আর 20-25 মিনিট বাকি ছিল তখন। তো যেহেতু এটা জঙ্গল, মানে পানির মধ্যে বড় বড় গাছ কিভাবে বেঁচে থাকে সেটাই আমরা দেখার জন্য যাচ্ছিলাম। একটু ভয়ও কাজ করছিল যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু এত দূর থেকে যেহেতু দেখার জন্য এসেছি, একটু দেখার আগ্রহ তো আছেই। আস্তে আস্তে কিন্তু আমরা এই যে বনের মধ্যে প্রবেশ করছি। আর এটা হচ্ছে রাতারগুলের মেইন স্পট। আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না হওয়াতে আমি হয়তো আপনাদেরকে অত সুন্দরভাবে দেখাতে পারছি না। এখানে অসংখ্য ছোট ছোট বড় বড় গাছ পানির মধ্যে বছরের পর বছর বেঁচে থাকে। তো আমাদের রাতারগুলে প্রবেশ করতে করতে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ভয়ও কাজ করছিল, আবার দেখার আগ্রহও কিন্তু ছিল মনে।
আর আমাদের নৌকার যিনি চালক ছিলেন উনি কিন্তু পুরোটা সময় আমাদেরকে সুন্দর সুন্দর গান শুনিয়ে পুরোটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছিলেন। আর একটা হাসির বিষয় হচ্ছে কি, এই বাগানের এই বড় বড় গাছের ছোট ছোট পাতাগুলো দেখে আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এগুলো হচ্ছে সব কামরাঙ্গা গাছ। তারপরে আপনাদের ভাইয়া আমার কথায় অনেক হেসেছে আর বলেছে এগুলো কামরাঙ্গা গাছ না, এগুলো হচ্ছে হিজল গাছ, তমাল গাছ। তারপরে আমি দেখলাম আসলেই এগুলো কামরাঙ্গা গাছ না। প্রথম কিন্তু আমি ঠিকই ভেবেছিলাম এগুলো কামরাঙ্গা গাছ। আর এই যে সামনে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে আমাদের এলাকায় বলে পাইত্রা গাছ। এগুলো দিয়ে এই যে পাখা, তারপরে পাটি, এগুলো বানানো হয়, শীতল পাটি। এই গাছগুলো আমাদের এলাকায় আগে অনেক দেখতাম, আর এই রাতারগুলো এসে দেখলাম। আমাদের গাজীপুরে কিন্তু এই পাইত্রা গাছ কখনোই দেখিনি। আর আশেপাশের অবস্থা দেখেন, একদম নিরিবিলি শান্ত। এখানে কিন্তু দিনের বেলা অনেক নৌকা থাকে। আমরা সন্ধ্যার দিকে আসাতে এখানে এখন কোনো নৌকা নেই। অনেক ভয় নিয়ে আমরা রাতারগুলের সৌন্দর্যটা উপভোগ করেছি। তারপরে আমরা ফিরে এসেছি রাতারগুলের নৌকার ঘাটে। সেখানে এসে খুবই বিশ্রী একটা চা খেয়েছি। চা খাওয়ার দরকার ছিল, সেজন্যই খেয়েছি। বিশ্রী হলেও খেতে হবে, কিছু করার নেই। তো আমরা সেখান থেকে অনেকটা পথ জার্নি করে তারপর সিলেট শহরে এসেছি। আর সেখানে এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইসাল্লামের মাজার জিয়ারত করার জন্য এসেছি। তো আমরা প্রথমে মাজারটা একটু ঘুরে দেখছিলাম। এই যে এখানে অসংখ্য কবুতর আর অনেক মানুষ কিন্তু এসেছে মাজার জিয়ারত করার জন্য। আর এই যে এখানে বড় বড় গজার মাছ আছে, আমি ভিডিওতে দেখেছি কিন্তু রাত হওয়ার কারণে দেখতে পারিনি। তো মাজারের ওখানে মহিলাদের যাওয়া মানা, আমরা সেজন্য মাজারের কাছে যাইনি, দূরেই ছিলাম। আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে গিয়ে কিন্তু মাজার জিয়ারত করে এসেছে। আর এই যে মিষ্টির দোকান দেখে আমার ছেলের কিন্তু একদমই মাথা খারাপ হয়ে গিয়েছিল। সেখান থেকে সে অনেক মিষ্টি কিনেছে কয়েক ধরনের, আমি হোটেলে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে একদম মাজারের কাছেই আমাদের হোটেল ছিল, আমরা পায়ে হেঁটেই চলে এসেছি। আর এই যে হোটেলে কিছু আর্টিফিশিয়াল গাছ দেখে আমি ভাবছিলাম আপনাদের ভাই আমাদের ঘরে রাখার জন্য কি গাছ কিনেছে, এরকম কিছু আর্টিফিশিয়াল গাছ কিনলেই তো ভালো হতো। তো এই যে রুমে এসে দেখছিলাম আমার ছেলে কি কিনেছে। এই যে সন্দেশ কিনেছে, তারপরে কি একটা চকলেটের মতো কিনেছে। আর এই যে এটাও মনে হয় একটা সন্দেশের মতন, এটা আবার আমার কোম্পানি, এই যে সুমি। এই ধরনের মিষ্টি জাতীয় খাবারগুলো সিয়ামের খুবই পছন্দ। সে কদমা খেতেও অনেক পছন্দ করে। এখানে কদমাও ছিল, কিন্তু কদমা তো সব জায়গায় পাওয়া যায় দেখে সেগুলো কেনেনি, এগুলো আনকমন দেখে এগুলো কিনেছে। আর সে কতগুলো পাথর নিয়েছে দেখেন। এই পাথরগুলো সে কষ্ট করে টেনে কিন্তু ঢাকায় নিয়ে যাবে। তার আরও অনেক পাথর আছে, আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন রাতের খাবার খেতে এসেছি। খাবার খেতে খেতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।